আজকে শুরু করছি জ্যামিতির অঙ্কের কিছু প্রয়োজনীয় সূত্র। সেই সূত্রগুলি সম্পর্কে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? আগের দিন আমরা 15টি সূত্র করেছি। আজকে আমরা তার পরের সূত্রগুলি আলোচনা করব। 16 নম্বরে দেখো, আয়তক্ষেত্রের যে সূত্রগুলি এবং বর্গক্ষেত্রের যে সূত্রগুলি সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বৃত্ত সম্পর্কে। বৃত্ত, দেখো বৃত্ত কি, আমি যদি একটা বৃত্ত আঁকি এরকম করে, ঠিক আছে? এবার এটা হচ্ছে আমাদের কি, এটাকে আমরা কি বলি, বৃত্ত বলি। তো বৃত্ত কি, বৃত্ত হলো, তোমার খাতায় লিখে নেবে, বৃত্ত হলো একটি আবদ্ধ, বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা। বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা যার যার প্রত্যেক বিন্দু ভিতরের একটু যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে থাকে। ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে থাকে, অর্থাৎ এটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের ভিতরে যে এই বিন্দুটা রয়েছে, ধরুন এই বিন্দুটা, এই বিন্দুটা থেকে, এটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলি। এই কেন্দ্র থেকে প্রত্যেকটা যে দাগের বাইরের যে বিন্দুগুলো, প্রত্যেকটা বিন্দু এই বিন্দু থেকে সমান ডিস্টেন্সে রয়েছে। তাহলে বৃত্ত হলো এমন একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে থাকে, ঠিক আছে? এটাই হলো আমাদের কি, বৃত্ত। এবার এই বৃত্তের মধ্যে আরেকটা জিনিস চলে আসে, যেটাকে আমরা বলি পরিধি। কি বলি? পরিধি। এটাকে আমরা বলি পরিধি। পরিধি জিনিসটা কি? তাহলে যে বক্ররেখা বৃত্তকে আবদ্ধ করে রেখেছে, যে বক্ররেখা বৃত্তকে আবদ্ধ করে রেখেছে তাকে পরিধি বলে। তাকে পরিধি বলে, ঠিক আছে? তাহলে যে বক্ররেখা বৃত্তকে আবদ্ধ করে রেখেছে তাকে আমরা কি বলি, পরিধি বলি। এবার এখানে আরেকটা টপিক শিখতে হবে, যেটাকে আমরা বলি হয়, যেটাকে আমরা বলা হচ্ছে জ্যা। কি বলে? জ্যা। তাহলে পরিধি বলতে কি, এই যে যে বক্ররেখা বৃত্তকে আবদ্ধ করে রেখেছে, অর্থাৎ এই যে বক্ররেখা পুরোটা, এই পুরো বক্ররেখাটাকে আমরা কি বলি, এটাকে বলা হয় পরিধি। যে বক্ররেখা পুরো বৃত্তকে আবদ্ধ করে রেখেছে তাকে আমরা পরিধি বলছি। এবারে আমরা কি শিখবো? জ্যা। জ্যা হলো বৃত্তচাপের শেষ অংশ, ঠিক আছে? এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ দুটিকে আমি যদি যুক্ত করি, তাহলে যে সরলরেখাটা পাই এটাকে আমরা কি বলছি, জ্যা বলছি। এগুলো হচ্ছে প্রত্যেকটাই বৃত্তের কি বলে, এগুলোকে জ্যা বলে, ঠিক আছে? অর্থাৎ পরিধির যে অংশগুলি, সেই পরিধির অংশগুলিকে আমি যদি যুক্ত করি, পরিধির অংশগুলিকে যুক্ত করলে যে সরলরেখাটি পাওয়া যায় সেটাকে আমরা জ্যা বলছি। তার মানে জ্যা হলো জ্যা হলো একই একটি বৃত্ত একটি বৃত্তচাপের শেষ প্রান্ত, একটি বৃত্তচাপের বিন্দু দুইটির সংযোজক রেখাংশ। সংযোজক রেখাংশ, এটাকে আমরা কি বলি, জ্যা বলি। তাহলে জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোজক রেখাংশ, ঠিক আছে? এটাকে আমরা কি বলা হচ্ছে, জ্যা বলা হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, জ্যা হয়ে গেল, ঠিক আছে? তাহলে জ্যা হলো একই বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুটির সংযোজক রেখাংশ। আর এগুলোকে আমরা তাহলে কি বলছি, জ্যা বলছি। এই যে এটাকে আমরা কি বলছি, জ্যা বলছি। এটাকে আমরা জ্যা বলছি, ঠিক আছে? জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুটির সংযোজক রেখাংশ। নেক্সট দেখো, এই সেম জিনিসেরই
আরেকটা জিনিস আমাকে শিখতে হবে, যেটাকে বলে ব্যাসার্ধ। ব্যাসার্ধ, তার বৃত্তটা আমি আঁকি। এবার এই যে বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে আমার হচ্ছে কেন্দ্রবিন্দু, ঠিক আছে? এই কেন্দ্র থেকে পরিধির যে দূরত্বটা, এই কেন্দ্র থেকে পরিধির যে দূরত্বটা, সেটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ কি কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। এটা মনে রাখবা। কেন্দ্র যে ও ধরলাম, এটা এটা হচ্ছে এ, তাহলে ও থেকে এ যেটা, ও এ, এটা হচ্ছে কি? ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধ কিন্তু নানান দিকেও হতে পারে। আমি যদি আরেকটা বৃত্ত আঁকি, তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ, আমি যদি এখানে কেন্দ্র ধরি এটাকে, তো এইখান থেকে এই পর্যন্ত এটাও কিন্তু আমার ব্যাসার্ধ। এটা যদি আমি ও এ নাম দিই, এখানে কিন্তু এটাও আমার ব্যাসার্ধ, ঠিক আছে? তো ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে যেদিকেই যাক না কেন, এদিকেই থাকতে হবে এমনটা কোনো নেই, কেন্দ্র থেকে যতদূর পর্যন্ত যাক না কেন সেটাই হচ্ছে আমার কি হয়ে যাবে? ব্যাসার্ধের দূরত্ব হয়ে যাবে। তাহলে ও থেকে এ পর্যন্ত এটাও ব্যাসার্ধ, এবং ও থেকে এ পর্যন্ত এটাও ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে। এবং এখানেই আরেকটা জিনিস যেটা শিখতে হবে, সেটা হচ্ছে ব্যাস। ব্যাস জিনিসটা কি? তাহলে দেখো, পরিধি যে আছে, সেই পরিধির যে বিন্দুটা, সেই পরিধির বিন্দুটা যখন আমরা এই ব্যাসার্ধটাকে আমি যদি ডাবল করি, ব্যাসার্ধ এর দ্বিগুণ হলো ব্যাস। অর্থাৎ এই যে ব্যাসার্ধ যেটা আছে, এই ব্যাসার্ধটাকে আমি যদি ডাবল করি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পুরোটা যদি করি, তার মানে ব্যাসার্ধের দ্বিগুণ মানে কি? এই যে এটা আমি যদি একটা বৃত্ত আঁকি, ঠিক আছে? তাহলে এই বৃত্তের ক্ষেত্রে এটা আমার হচ্ছে কেন্দ্র। এবার এখান থেকে এই পর্যন্ত যে দাগটা, যেটা কিন্তু আমার কি? কেন্দ্রবিন্দুগামী। এই কেন্দ্রবিন্দুগামী দাগটাই কিন্তু আমার কি হয়ে গেলো? অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার ব্যাসার্ধ, সরি ব্যাস। এটা কিন্তু আমার কি? ব্যাস। অবশ্যই কিন্তু ব্যাস কেন্দ্রবিন্দুগামী যেতে হবে। এইটা কিন্তু আমার ব্যাস হবে না, এটাকে আমরা কিন্তু জ্যা বলবো। কিন্তু যদি কেন্দ্রের মধ্য দিয়ে হয়, কেন্দ্রের মধ্য দিয়ে হলে সেটাকে ব্যাস বলবো। আর এটাকে কি বলবো? ব্যাসার্ধ। এটাকে কি বলবো? ব্যাসার্ধ। এটাকেও কি হবে? ব্যাসার্ধ। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, কিন্তু এটা হচ্ছে ব্যাস। পুরোটা যখন একসঙ্গে, পুরোটা যখন যুক্ত হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে ব্যাস। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমরা জানতে পারি, সেটা হচ্ছে কি? মনে রাখবা, ব্যাস সমান সমান, ব্যাস সমান সমান, ব্যাস সমান সমান 2 ইন্টু ব্যাসার্ধ। ব্যাস সমান সমান 2 ইন্টু ব্যাসার্ধ। আবার ব্যাসার্ধ সমান সমান ব্যাস বাই 2। ব্যাস সমান সমান 2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান সমান ব্যাস বাই 2। এটা কিন্তু আমার সঠিক উত্তর। তাহলে ব্যাস সমান সমান 2 ইন্টু ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস বাই 2। ঠিক আছে? এভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলি করতে পারি। ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট আর একটা টপিক, সেটাকে আমরা বলছি অধিবর্ষ। অধিবর্ষ কি? তাহলে অধিবর্ষ জিনিসটা কি? অধিবর্ষ হলো 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য বছরকে, 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলে। 4 দ্বারা বিভাজ্য যে বছর, 4 দ্বারা বিভাজ্য বছরকে কি বলে? অধিবর্ষ বলে। এটা মনে রেখো। তাহলে অধিবর্ষ কি? 4 দ্বারা বিভাজ্য যেগুলো বছর, সেগুলোকে আমরা অধিবর্ষ বলছি। যেমন ধরে নাও, 2024, এটাকে 4 দ্বারা ভাগ দিয়ে, এটা একটা অধিবর্ষ। 2028, এটাকে 4 দিয়ে ভাগ দিয়ে, এটা একটা অধিবর্ষ। 2000, এটা একটা অধিবর্ষ। 2004, এটা একটা অধিবর্ষ। কারণ এগুলোকে সবগুলোকে 4 দিয়ে ভাগ যায়, তাই এগুলোকে আমরা কি বলবো? অধিবর্ষ বলবো। ঠিক আছে? নেক্সট আমি আরেকটা টপিক দিচ্ছি, দেখো, 1 শতাব্দী কি? 1 শতাব্দী কি? 1 শতাব্দী মানে কি? 1 শতাব্দী মানে 100 বছর সময়কাল। 100 বছর সময়কালকে
আমরা 1 শতাব্দী বলি। 100 বছর সময়কালকে আমরা 1 শতাব্দী বলি। ঠিক আছে? তারপরে যেমন আরেকটা আছে যুগ। যুগ কি? মনে রাখবে 12 বছর সময়কালকে 1 যুগ বলা হয়। 12 বছর সময়কালকে 1 যুগ বলা হয়। ঠিক আছে? এটা হচ্ছে যুগ। তার মানে আরেকটা বলতে পারি দশক। দশক কি? ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে ভাবে 10 বছর সময়কালকে ধারাবাহিকভাবে 10 বছর সময়কালকে দশক বলে। ধারাবাহিকভাবে 10 বছর সময়কালকে কি বলে? দশক বলে। ঠিক আছে? এরপর আর কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে অবশ্যই। যদি বলি এক জোড়া, তার মানে কটি? 2টি, এটা মনে রাখবে। যদি বলে এক হালি, তার মানে মনে রাখবে 4টি জিনিসের কথা বলা হচ্ছে। মানে এক হালি আম, এক হালি কলা, এক হালি আপেল, তার মানে কি 4টির কথা বলা হচ্ছে। যদি বলে এক ডজন, এক ডজন বিস্কুট বা এক ডজন আপেল, এক ডজন কলা, তাহলে এটাকে কি বলা হচ্ছে? 12টি। মনে রাখবা, হ্যাঁ? এক ডজন মানে 12টি। তারপরে আমরা বলতে পারি এক কুড়ি। এক কুড়ি মানে কত? এক কুড়ি মানে হচ্ছে 20টি। মানে 20টি জিনিসকে আমরা এক কুড়ি বলছি। তারপরে বলতে পারি এক দিস্তা। এক দিস্তা কাগজ বলে না, এক দিস্তা খাতা। এক দিস্তা মানে কটা তাহলে? 24টি। এক দিস্তা মানে হচ্ছে 24টি। ঠিক আছে? এক দিস্তা সমান সমান 24। তারপরে মাঝে মাঝে বলা হয় এক রিম। এক রিম। এক রিম খাতা বলে। তো এক রিম খাতায় কয় দিস্তা থাকে দেখো? এক রিম। এক রিম মানে হচ্ছে 20 দিস্তা। মানে 20 দিস্তা খাতা মিলে হচ্ছে আমার কি হয়? এক রিম হয় 20 দিস্তা। ঠিক আছে? হুম। এগুলো তো জানোই। এক বছর, 365 দিন, বা এটাকে লেখা যায় 12 মাস। একই জিনিস, 365 দিন 12 মাস। তো এই যে ইম্পর্টেন্ট টপিক, এই ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু পরীক্ষার জন্য মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিক এগুলো। এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট দিন আমরা বাকি সূত্রগুলো নিয়ে আলোচনা করবো।